আমাদের অর্থনীতি কিন্তু ভালো না। এখনকার যে শিল্প কারখানাগুলো আছে, অনেক আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। বাঙালি শুরু করে কিন্তু শেষ করতে পারে না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবন দিছে, বেগম খালেদা জিয়া জীবন দিছে, ছেলেও প্রয়োজনে জীবন দিবে। সরকার এটা জনগণকে সত্য কথা বলা উচিত। এই উচ্ছ্বাস আর এক সপ্তাহ পরে থাকবে না, তখন আপনাকে রিয়েল টাস্ক, রিয়েল অর্জন মানুষ মেলাতে চাইবে। চীন বলছে যে চীন মায়ানমার দিয়ে বাংলাদেশে এসে তারা একটা অর্থনৈতিক করিডোর করবে, সেটা এসে ওই আপনার কক্সবাজারে এসে ঢুকবে আর কি। তাহলে আমি যদি বলি যে ভারতের যদি ধরেন এরকম থাকে, কারণ তারা তো আগে করেছে ৩-৪টা জায়গা দখল করেছে, তো সুতরাং তাহলে এটা একটা ঠেকানোর ব্যবস্থা থাকবে। দুই হচ্ছে ধরেন আমেরিকার সাথে যে বৈরিতা চীনের, তাতে করে আমেরিকাও তো এখন স্যাংশন দিতে পারে, আমেরিকাও একটা ব্যবস্থা নিতে পারে। সুতরাং চীন যদি পক্ষে থাকে, আমার কথা হলো পক্ষে থাকে, চীন যদি মোটামুটিভাবে আন্ডারস্ট্যান্ডিং থাকে, চীন তো আমাদের একটা প্রোটেকশন এরিয়া হতে পারে, সেখানে হয়তো আমাদের রিস্ক আছে, তো রিস্ক তো নিতেই হবে। দেশ যেখানে থ্রেটেন হয়ে গেছে, দেশের ভূখণ্ড যখন থ্রেটেন হয়ে গেছে, তখন তো রিস্ক, যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবন দিছে, বেগম খালেদা জিয়া জীবন দিছে, ছেলেও প্রয়োজনে জীবন দেবে। আমি তো মনে করি এটা কারেক্ট, আমাদের বিকল্প নাই, বিকল্প নাই। ধরেন তিস্তা আর একটা বলি, তিস্তা আপনার তিস্তা ব্যারেজ করতেছে, ধরেন এটা মহাপরিকল্পনা। তিস্তা ব্যারেজ করলে তো তারা এই যে আন্তর্জাতিক নদীগুলোর যে পানি আটকায় দেয়, সেটা তো আর জুত হবে না। তিস্তা ব্যারেজ দিয়ে, মহা ব্যারেজ দিয়ে এটাকে আটকাই দিবে। এই জন্য আমরা ধরেন ঠাকুর ইয়েতে যদি নীলফামারীতে আন্তর্জাতিক এয়ারপোর্ট করার কথা, চীন সাহায্য করতে চায়, এটা দেখে তো ভারতের অনুকম্পা শুরু হয়ে গেছে, কারণ নীলফামারী তো ভারতের কাছাকাছি, চিকেন নেকের কাছাকাছি হয়ে গেল। তারপরে ধরেন আমাদের চিটাগাং বন্দর, মংলা বন্দর, এটা আধিগ্য করবে, এটাকে মানে দক্ষিণ এশিয়ার জন্য কেন্দ্র বানাতে চায়। আমরা এখন যে ধরনের অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে আছি, কতটা আমরা চীনের সহায়তা বা অর্থনৈতিক সহায়তা, সেই বিষয়টা কিন্তু স্পষ্ট হয় নাই। ঠিক আছে, সেটাও আমাদের জানা দরকার পরিষ্কারভাবে। ফলে আমি মনে করি উচ্ছ্বাস যেটা আমরা দেখতে পাচ্ছি, এই উচ্ছ্বাসে আমি খারাপ কিছু দেখি না, বিকজ চীনের সাথে আমাদের সম্পর্ক করা দরকার। চীন হচ্ছে এখন পৃথিবীর রাইজিং সুপার পাওয়ার, ফলে আমাদের অবশ্যই তাদের সাথে সম্পর্ক করতে হবে। কিন্তু এই উচ্ছ্বাসের বাইরে আমাদের প্রকৃত প্রাপ্তিটা এখনো আমি ঠিক পরিষ্কার হয়ে উঠি নাই। মানে যে প্রসঙ্গগুলো আলোচনা হয়েছে সেখানে কতগুলো কমিটমেন্টের ব্যাপার দেখা যাচ্ছে, এর কতটা আমরা পাবো এটা আরও কিন্তু মানে আমি মনে করি যে সরকারের হচ্ছে খোলামেলা দেশবাসীর কাছে এই উচ্ছ্বাসে তো আপনাকে সবাই স্বাগত জানিয়েছে, আপনাকে বিরোধী দল সমর্থন করছে, আপনাকে দেশের মানুষ সমর্থন করছে, তাহলে আপনার এখানে রাগ ঢাকার কিছু নাই, এখানে ইগোর কোনো ব্যাপার নাই, এখানে প্রেস্টিজের কোনো বিষয় না। আপনাকে বলতে হবে আমি এই পেয়েছি, শুধু 13টা মেমোরান্ডাম নট এনাফ, আরও কি আমরা অর্থনৈতিক সহায়তার যে ব্যাপার পেলাম, অন্যান্য যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেটার কোনো ডিটেইলড আপনার স্কেচ তারা করতে পেরেছে কিনা, যেমন করিডোর 2+2 যে আলোচনা ইত্যাদি। তিস্তার ক্ষেত্রে কিন্তু আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, তিস্তা চীন বাস্তবায়ন করে দেবে এরকম কোনো আলোচনা এইখানে আসে নাই। ফলে সরকার এটা জনগণকে সত্য কথা বলা উচিত। এখানে বলা হয়েছে যে আপনারা করেন, আমরা সহায়তা করব, দুই জিনিস। কিন্তু চীনের কাছ থেকে যদি আমরা নদী ব্যবস্থাপনায়, তারা যেহেতু অত্যন্ত দক্ষ এই বিষয়ে, আমাদের তো আরও নদী আছে, সেই নদী ব্যবস্থাপনার কোনো সহযোগিতা নিতে পারি সেটা ভালো। কিন্তু এখানেও একটা বড় ইস্যু হচ্ছে 54টা অভিন্ন নদী আপনার যে দেশের সাথে, তাকে বাদ দিয়ে কিন্তু এখানে আপনি চীনের সাথে এটা করতে পারবেন না, তারা এটা ভালোভাবে নেবেন না। ফলে অনেকগুলো ইস্যু কিন্তু সরকারের জন্য আছে, অনেকগুলো জটিলতা আছে। এই উচ্ছ্বাস আর এক সপ্তাহ পরে থাকবে না, তখন আপনাকে রিয়েল টাস্ক, রিয়েল অর্জন মানুষ মেলাতে চাইবে, সেইটার জন্য সরকারকে প্রস্তুত থাকতে হবে। দেখেন, প্রধানমন্ত্রীর কথা এবং পররাষ্ট্রমন্ত্রীর কথার মধ্যে কিন্তু গ্যাপ আছে, খেয়াল করছেন। প্রধানমন্ত্রী বলেছেন যে চেষ্টা করেছি, আর পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ওনার কথাটা হলে সফল হয়ে গেছেন, এই সাকসেসফুল। তিনি বলেছেন চীন বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে। হ্যাঁ, কিন্তু প্রধানমন্ত্রী বলছেন চেষ্টা করেছে, ওনার স্টেটমেন্টটা কিন্তু একটু কনজারভেটিভ, ঠিক আছে? এবং আমি মনে করি এইটাই নর্মাল। চায়নার রাষ্ট্রীয় চরিত্রটা আমাদের বুঝতে হবে, তা না হলে কিন্তু আমরা সব বুঝতে পারবো না। চায়না দেখেন, চায়নার দেশটা শাসন করছে একটা কমিউনিস্ট পার্টি, কিন্তু এখানে কমিউনিজমের কও নাই, ঠিক আছে? এটা একটা ইডিওলজিবিহীন একটা রাষ্ট্র, যে রাষ্ট্র বিজনেস এবং কমার্স ছাড়া কিছু বোঝে না। এবং
চায়নার কাছে কিন্তু আমাদের দেশে বা যে কোনো দেশে গণতন্ত্র থাকলো না, এটা মিলিটারি শাসন, না এটা স্বৈর শাসন, না এটা মৌলবাদী শাসন, এটা ম্যাটার করে না। সব ধরনের সরকারের সঙ্গে তারা কাজ করতে রাজি আছে যদি বিষয়টা হয় কমার্স অ্যান্ড ট্রেড। যেমন ধরেন চায়নার কাছে শেখ হাসিনা প্রিয় ছিল, চায়নার কাছে ইউনুস প্রিয় ছিল, চায়নার কাছে তারেক রহমান প্রিয় হবে, এটা অস্বাভাবিক কিছু না। এবং চায়নার যে ইডিওলজি বলতে কিছু নাই, সেটা আমরা 71-এ সবচেয়ে ভালো বুঝছি। 71-এ পাকিস্তানের মিলিটারি শাসকের পক্ষ নিছে তারা, এবং আমেরিকা পাকিস্তান এই বলয়ের মধ্যে চায়না ঢুকে গেছিল। যাই হোক, চায়না আন্ডারস্ট্যান্ডস নাথিং এক্সেপ্ট বিজনেস, ঠিক আছে? তো ফলে ওখান থেকে, এবং যে কারণে চায়না ক্যান নেভার বি এ গুড ফ্রেন্ড, কখনোই আপনার ভালো বন্ধু হইতে পারবে না, ঠিক আছে? এইটা ওই যে বলে না যে বিপদের দিনে যে পাশে থাকে সে ভালো বন্ধু, চায়না কখনোই আপনার বিপদে আসবে না, ঠিক আছে, তার স্বার্থ যদি না থাকে। এখন আপনি বলতেছেন যে অর্থনৈতিক না, দেখেন এখানে অনেক ঝামেলা আছে। হ্যাঁ, ঝামেলা হচ্ছে যে চায়না ট্যুরটা হয়েছে আপনার আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তি সেইটার সাথে কনফ্লিক্ট করে গেছে, ঠিক আছে? আপনি যে চায়না থেকে জিনিস কিনবেন বা চায়নার সিকিউরিটিকে আপনি প্রাধান্য দিবেন, এটা পারবেন না যদি আপনি মার্কিন চুক্তি দেখেন। ওখানে কিন্তু স্পষ্ট বলা আছে যে কোনোখান থেকে যদি জিনিস কিনতে হয়, কোনো বিজনেস করতে হয়, তাহলে আমেরিকার পারমিশন লাগবে। যদি কনফ্লিক্ট করে তাহলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি হতে পারে? বলতেছি, আমাকে আসতে দেন। এটা গেল একটা। আরেকটা হচ্ছে যে চায়না আমেরিকার সিকিউরিটি কনসার্ন যেখানে আছে, চুক্তিতে আছে, কিন্তু আমেরিকার সিকিউরিটি কনসার্ন যেসব জায়গায় আছে সেগুলির সাথে সিনক্রোনাইজ করে আমাদের স্ট্র্যাটেজি সাজাইতে হবে, এটা চুক্তিতে আছে। তাইলে সরাসরি কিন্তু এই চুক্তির সাথে কন্ট্রাডিক্ট করে চায়না যাওয়া হয়েছে। আপনি একদিকে জিসময় সই করতে যাচ্ছেন, আকসা সই করতে যাচ্ছেন, আবার আপনি চায়নার সাথে নানা রকম ডিলিংসে যাবেন, এটা তো হয় না। চায়না যেহেতু মিলিটারি স্ট্রেংথ আমেরিকার সঙ্গে পারবে না, কখনোই পারবে না, সেহেতু চায়না ইকোনমিক ইম্পেরিয়ালিস্ট হতে চাচ্ছে, অর্থনৈতিক সাম্রাজ্যবাদী। তাদের অর্থনীতিটাকে তারা এমন এক জায়গায় নিয়ে যেতে চাচ্ছে, অলরেডি গেছে, তারা অ্যাচিভ করছে অনেক কিছু, যাতে তারা ওই আমেরিকার যে মিলিটারি ইম্পেরিয়ালিজম তার বিপরীতে ইকোনমিক ইম্পেরিয়ালিজম হিসেবে তারা একটা কি বলে যে একটা দিতে পারে, মানে থ্রেট হইতে পারে আমেরিকার জন্য। ফলে সে তার মতো করে সব কিছু সাজাবে, গেল এক। 2 নম্বর হচ্ছে, দেখেন আমরা কিন্তু কংক্রিট কিছু পাইনি এখনো এই যে এই দুইটা ট্রিপে। হ্যাঁ, দুইটা ট্রিপে ম্যাক্সিমাম হয়েছে MOU, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, সমঝোতা স্বাক্ষর কিন্তু কিছু মিন করে না, ঠিক আছে? তো এবারে আমরা দেখলাম যে বাংলাদেশ প্রথম কোনো দেশের সাথে পররাষ্ট্র এবং প্রতিরক্ষা খাতে 2+2 কৌশলগত সংলাপ চালুর বিষয়ে একমত হয়েছে। সেই জায়গা থেকে যদি প্রশ্ন রাখি, এটি কি ধরনের প্রভাব ফেলতে পারে ভবিষ্যতে? হ্যাঁ, আমি তো বললাম যে চায়নার সাথে যখন আপনি কোনো বিষয়ে ডিল করতেছেন, এইটার ইফেক্ট হিসাবে আপনার ইন্ডিয়া এটাকে কীভাবে দেখছে, আমেরিকা কীভাবে দেখছে, সেটা আপনাকে ইউ হ্যাভ টু টেক ইনটু অ্যাকাউন্ট। যেমন ধরেন এই যে তিস্তার ব্যাপারে যে কোনো হয় নাই না, কোনো সলিড কিছু হয় নাই, এইটা কিন্তু সাপে বর হয়েছে আমি মনে করি। তিস্তা যদি চায়নাকে দিয়ে দেওয়া হয়, তাইলে এইটার ইন্ডিয়া থেকে যে ল্যাটারাল প্রেশার আসবে, সেইটাও কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। ইন্ডিয়া তো এখন ইরিটেট করে, তাই না? আমাদের উত্তক্ত করে নানাভাবে, এই বর্ডার কিলিং, ধরেন পুশিন, মুক্তমুখ, এই সেই। কিন্তু তিস্তা যদি চায়নাকে দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু ইন্ডিয়া কিন্তু ইরিটেশনের উপরে উঠে এক ধরনের অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে। হ্যাঁ, ফলে এই জিনিসগুলো তো মাথায় রাখতে হবে, তাই না? আমি জনতুষ্টিমূলক, হ্যাঁ, ইন্ডিয়া গেলাম না, চায়না গেলাম, আমেরিকাকে একটু কেয়ার করলাম না, এগুলি আলটিমেটলি এটা আপনি রেসিস্ট করতে পারবেন কি না, হ্যাঁ, এইটাও কিন্তু একটা বড় ব্যাপার। আমাদের অর্থনীতি কিন্তু ভালো না ইন দি সেন্স যে ধরেন অনেকগুলি সূচকে, হ্যাঁ, যেমন ধরেন একটি ধরেন যে ইনভেস্টমেন্ট কিন্তু একদম নাই, একেবারেই নাই। কিন্তু আবার ইনভেস্টমেন্ট ছাড়া আপনি তো নতুন কর্মসংস্থান করতে পারবেন না। তারপরে এখনকার যে শিল্প কারখানাগুলো আছে, অনেক আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। অনেক ইন্ডাস্ট্রি, মানে গার্মেন্টস না, অন্যান্য মোর দ্যান 500 ইন্ডাস্ট্রি আপনার রেডি হয়ে বসে আছে, গ্যাস পাচ্ছে না, এবং তাদেরকে ঋণের টাকা শোধ করতে হচ্ছে। আমাদের ইনফ্লেশন রেট আপনার মানে ডাবল ডিজিটের কাছাকাছি, যদিও
আমি বললাম তো এই বাজেটটা হাইলি অ্যাম্বিশাস, বলা হচ্ছে যে 7.5% নিয়ে আসবে ইনফ্লেশন। কী হবে না হবে এটা মানে এটা কোয়েশ্চেনেবল এগুলি আর কি। হ্যাঁ, তারপরে ধরেন যে জিডিপি কত, তারপরে কি বলে যে সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হচ্ছে যে একটা আছে না যে কর্মচাঞ্চল্য, একটা ইকোনমিক অ্যাক্টিভিটি একটা আছে না, সেটা এক ধরনের স্থবিরতায় আছি। এবং এই স্থবিরতার মধ্যে আমরা এমন কতগুলি গতিশীল প্রোগ্রাম নিছি, ডাইনামিক প্রোগ্রাম নিছি, সেইটা আমাদের যে স্থবির যে অর্থনীতি এটার সঙ্গে কিন্তু যায় না। হ্যাঁ, যায় না। এবং কতগুলো তো আবার নতুন জিনিস বের হচ্ছে, যেমন ধরেন যে সরকারি কর্মচারীদের যদি বেতন বাড়িয়ে দেওয়া হয়, এটাও তো চলতেছে, তাইলে এটা আরেক ধরনের ইকোনমিক প্রেশার পড়বে। এমনি সোশ্যাল সেফটি নেটওয়ার্কে এই যে কার্ড টার্ড ইত্যাদি, জুলাই যোদ্ধাদের ভাতা, তারপরে হচ্ছে যে নানা রকম প্রোগ্রাম তো গভর্নমেন্ট হাতে নিচ্ছে, তাই না? তো ফলে এগুলি তো সাস্টেইন করতে হবে, এটা তো খালি শুরু করলে তো হবে না। আপনি একটা ওই যে রবীন্দ্রনাথের সেই কথাটা, বাঙালি শুরু করে কিন্তু শেষ করতে পারে না, অনেক আগে ভুলে গেছে না, এগুলি মানে চিরনতুন এসব কথা। তো আপনাকে তো এইগুলিকে কন্টিনিউ করতে হবে, এগুলি সাস্টেইন করতে হবে, তাই না? মাঝখানে যদি মুখ থুবড়ে পড়ে যায় এগুলো, মুখ থেকে, তখন এটা কি হবে, তাই না? আমরা আশা করতেছি। দেখেন একটা কথা বলিনি আপনাকে, আমাদের যে ফরেন ডিপ্লোমেসিটা যে অবস্থায় আছে, এইটাকে পজিটিভ করতে গেলে, এইটাকে আমাদের অনুকূল নিতে গেলে খুব বড় ধরনের ক্রাফটম্যানশিপ লাগবে, একটা ক্রাফটিং লাগবে। এটা ভারতের পক্ষে ছিলেন সব সময়